লাস্ট ডে যেটা ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে তোমার মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলারের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে? এবং ডিফারেন্স অনুযায়ী তোমরা যেটুকু বুঝেছিলে সেটা হচ্ছে মাইক্রো প্রসেসরে হচ্ছে মোর নাম্বার অফ হার্ডওয়্যারস আর রিকোয়ার্ড উইথ মাইক্রো প্রসেসর। একটা কম্পিউটেশনাল সিস্টেমকে দাঁড় করাতে ওর সাথে আরো হার্ডওয়্যার লাগে, বাট ইন কেস অফ মাইক্রো কন্ট্রোলার অল দিস ফিচার্স অফ ইনবিল্ট ইনসাইড দ্যাট চিপ। সেটা পার্থক্য। তো এরপর মানে মেজর যে জিনিসটার ডিফারেন্সটা মানে মেজর কোথায় মানে তার ডিফারেন্সটা সেটুকু তোমরা বুঝে রাখো। তো তোমাদের যেটা সিলেবাসে আছে 8051, এইটা হচ্ছে ইন্টেলের তৈরি প্রথম মাইক্রো কন্ট্রোলার যেটা কমার্শিয়ালি সেই সময় লঞ্চ করেছিল এবং আজও সমানভাবে পপুলার। আজও খুব ভীষণ পপুলার এই কন্ট্রোলার। তো আমরা প্রথম যেটা করব, একটা কাজ করি। প্রথম হচ্ছে আমরা দেখে নিই যে একটা মাইক্রো কন্ট্রোলার, তো তোমার যে 8051 পড়ানো হচ্ছে সেই 8051 কন্ট্রোলার কি কি ফিচার আছে। ফিচার বলতে কেন ফিচারের কথা আসছি তার কারণ দেখো, তোমরা যখন একটা ভালো করে ব্যাপারটা বোঝো, যদি তুমি চাও যে একটা অ্যাসেম্বলড কম্পিউটার কিনতে, মানে একটা কম্পিউটার তুমি নিজে বাড়িতে বসে অ্যাসেম্বল করবে, ধরো তুমি বলে আমি প্রত্যেকটা পার্টস বাইরে থেকে কিনে নিয়ে আসবো, আমি ঘরে বসে অ্যাসেম্বল করবো। তো তুমি যদি সেরকম চিন্তা ভাবনা করো তাহলে তোমার প্রথমেই একটা ইয়ে লাগে যে আমি কি কি প্রসেসর নেব। হ্যাঁ, তো তোমার মনে হলো যে আই থ্রি আমার জন্য এনাফ। তুমি সাপোজ বললে যে আই3 ইটস এনাফ ফর মি, তো বাজার থেকে একটা আই3 কিনে আনবে। যখন তুমি আই3 কিনে আনছো তখন নিশ্চয়ই কত র্যাম, আই3 সঙ্গে নিশ্চয়ই র্যাম বা হার্ড ডিস্ক ডিপেন্ড করবে না, প্রসেসর তার নিজের মতো। আর তুমি যা যা ফিচার আলাদা চাইছো সেগুলো তুমি প্রত্যেকটা কিনে এনে অ্যাসেম্বল করছো। এক্সাক্ট লাইক সাপোজ ইউ হ্যাভ এ 8085 microprocessor and maximum 64 KB RAM may be connected with this। এটা তোমরা সবাই জানো যে এর সাথে ম্যাক্সিমাম 64 KB র্যাম লাগানো যায়। এবার তোমার যদি মনে হয় যে না আমার 8 KB র্যাম আমার অ্যাপ্লিকেশনের জন্য এনাফ, তো তুমি 8 KB বেশি র্যাম কেন কিনবে? তার মানে কি তুমি একটা 8085 প্রসেসর কিনলে তারপর তুমি তার র্যামটা কিনছো, 8 KB র্যাম কিনলে। তোমার মনে হলো যে না প্রোগ্রামটাকে আমি ফিক্স প্রোগ্রাম করে দেবো, অর্থাৎ 8 KB একটা রম কিনলে, মনে করো 8 KB একটা রম কিনলে, রিড অনলি মেমোরি, এটা স্টোরেজ আর এটা র্যাম। তোমার মনে হলো যে আমি এইভাবে চালাবো, হ্যাঁ এবার চালাও, কোনো অসুবিধা নেই। অর্থাৎ তুমি এই জায়গাটাকে তুমি নিজের মতো কাস্টমাইজ করছো। যে কারণে তোমরা যখন বা শুধু তাই নয়, এইখানে কত, এইখানে মনে আছে ক্রিস্টাল অসিলেটর লাগাতে হতো, একটা এখানে একটা অসিলেটর লাগাতে হতো যেটা ক্লক পালসটা দিত। এখানে ছিল এক্সট্রাল ওয়ান এক্সট্রাল টু পিন ছিল। তো এখানে তুমি 1 মেগাহার্টজের ক্লক দেবে, নাকি 3 মেগাহার্টজের ক্লক দেবে, নাকি 6 মেগাহার্টজের ক্লক দেবে, এটা কিন্তু তোমার উপর ডিপেন্ডেবল ছিল যে তুমি কত মেগাহার্টজের ক্লক দেবে, কত তাড়াতাড়ি চালাবে, কত ফাস্টার অপারেশন করবে, সেরকম অসিলেটর তুমি এখানে লাগাচ্ছ। আমার বক্তব্যটা হলো যে তুমি যখন লাগাচ্ছ তখন প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা করে তুমি কিনছো, কিনে এর সঙ্গে অ্যাসেম্বল করছো। যখন 8085 এর কথা উঠে এসেছিল, শুধু তাই নয়, আমি এর সাথে কতগুলো পিন লাগাবো, 8255 আইসি ইন্টারফেস করলাম এর সাথে, তার সাথে কতগুলো আইও লাগাবো, ইনপুট আউটপুট লাগাবো, সবকিছু হচ্ছে তোমার নিজের হাতে। তখন কিন্তু তুমি ফিচার, তখন 8085 এর ইটসেলফ কোনো ফিচার নেই। যে কারণে তোমাদেরকে যখন 8085 পড়ানো হয়েছিল, দেখো এর সাথে কিন্তু কোনো ফিচার বলা হয়নি তোমাকে। ফিচার হিসেবে শুধু একটাই কথা বলা হয়েছিল, ম্যাক্সিমাম 64 KB অফ র্যাম মে বি কানেক্টেড উইথ দিস, ব্যাস ওটাই ছিল ফিচার। আর কোনো ফিচার ছিল না। বাকি কিন্তু সবকটা তোমার নিজের হাতে, তুমি কোনটা কত লাগাবে না লাগাবে তোমার নিজের হাতে। হ্যাঁ অবশ্যই একটা আপার লিমিট আছে, সেই যেমন এখানে তুমি 8 মেগাহার্টজের 6 মেগাহার্টজের বেশি ক্লক তুমি এখানে লাগাতে পারো না, এটা ঠিক। কিন্তু ফিচার হিসেবে আমি যদি দেখি যে ইনবিল্ট ফিচার তো কিছু নেই, কি নেই। সেটাই বলতে চাইছি যে তুমি যদি একটা অ্যাসেম্বলড কম্পিউটার তুমি নিজে বাড়িতে মনে করো তৈরি করবে, তুমি যদি শুধু প্রসেসরটা নিয়ে আসো, তখন প্রসেসরটার সঙ্গে কেনার সময় তুমি এত কিছু চিন্তা ভাবনা করবে না। প্রসেসর আইসি নেবো, ব্যাস দ্যাটস ইন্ডিভিজুয়াল ম্যাটার। র্যাম এত নেবো, দ্যাটস ইন্ডিভিজুয়াল ম্যাটার। বাট when you are purchasing your smartphone, at that time you are bothered about how what is about my rom, what is about my ram, what is the exact processor graphics, তুমি এত কিছু চিন্তা ভাবনা করছো কেন? Because those are already on board built, you cannot
মডিফাই অর ইউ ক্যান নট কাস্টমাইজ দিস অপশনস। সেই কারণে তুমি যখন একটা ফোন কিনছো তার ফিচার গুলো দেখে নিচ্ছ, প্রত্যেকটা তুমি ফিচার ওয়ান বাই ওয়ান দেখে নিচ্ছ। তো যেহেতু আমরা একটা সিস্টেম করতে চলেছি যেখানে সবকিছু ইনবিল্ট, অলমোস্ট বলতে গেলে সবকিছু ইনবিল্ট, সেই ইনবিল্ট যেহেতু ব্যাপারটা আছে, কাজে তোমাকে তার ফিচার গুলো জানতে হবে যে দেখি এর মধ্যে কি কি ফিচার আছে। ঠিক আছে, ফিচার গুলো দেখানোর জন্য আমি আমার ভিডিওটাকে অফ করছি এবং স্ক্রিনটা শেয়ার করছি। ওকে, আই থিঙ্ক তোমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ তো? আচ্ছা, এটা একটা নোট তোমাদের ফর রেফারেন্স, অলরেডি তোমাদের সেই স্টাডি মেটেরিয়ালের লিঙ্কে দেওয়াই আছে নোটটা। আমি ওখান থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে বেশ কিছু ফিচারের কথা বলা হয়েছে, আমি জুম করলাম একটু। নাম্বার ওয়ান ফিচার হচ্ছে, কি হলো? ও, এ আবার কি? প্রথম ফিচার দেখো লেখা আছে 8 বিট সিপিইউ। যেরকম মাইক্রো প্রসেসর 8085টা ছিল 8 বিটের প্রসেসর, মানে প্রত্যেকটা, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? ভয়েস একজন রেসপন্স করবে। হ্যাঁ স্যার। ওকে ওকে, ঠিক আছে। তো বলতে চাইছি যে তোমার এটা হচ্ছে 8 বিট প্রসেসর। যেরকম তোমরা 8085 8 বিট প্রসেসর দেখেছো, যে সবকিছু অ্যাকুমুলেটর বলো, প্রত্যেকটা বিসিডি, প্রত্যেকটা রেজিস্টার, ইভেন র্যামের ভেতরে মানে মেমোরির ভেতরে যে স্লট গুলো, প্রত্যেকটা ছিল 8 বিটের। এটাও সেরকম 8 বিটের একটা প্রসেসর। ঠিক আছে, নেক্সট ফিচার হচ্ছে বলছে অন চিপ ক্লক অসিলেটর। অন চিপ ক্লক অসিলেটর মানে যে অসিলেটরটা তোমরা বাইরে থেকে লাগাচ্ছিলে 8085 এর ক্ষেত্রে, যে বাইরে থেকে তোমার একটা 3 মেগাহার্জ বা 6 মেগাহার্জ যেটা খুশি কিনে লাগাতে হচ্ছিল, এটা হচ্ছে অন চিপ। অর্থাৎ চিপের ভেতরেই অসিলেটরটা রয়েছে, তোমাকে বাজার থেকে না কিনলেও চলবে। তুমি কিনতেও পারো, বাট বাজার থেকে না কিনলেও চলবে, ভেতরে অসিলেটর দেওয়া আছে অলরেডি। নেক্সট ফিচার দেখো, বলছে 4 KB ইন্টারনাল প্রোগ্রাম মেমোরি, রম যেটাকে বলছি। অর্থাৎ তুমি যেখানে প্রোগ্রাম করবে সেটা হচ্ছে 4 KB প্রোগ্রাম মেমোরি। ঠিক আছে, 4 KB প্রোগ্রাম মেমোরি এনাফ, এনাফ করে করে শেষ করতে পারবে না। আমি তোমাদেরকে একটা হিসেব আগেও দিয়েছিলাম, আমি আবার দিচ্ছি। আমার হিসেব বলে আমি মোটামুটি স্ট্যান্ডার্ড ফন্টে যদি প্রায় 30 পাতা সি প্রোগ্রাম লিখি, 30 পাতা, মানে প্রিন্ট আউট করলে যে যে 30 পাতা সি প্রোগ্রামিং হয়, খুব বেশি হলে সেটা 3 KB জায়গা খাবে। 30 পাতা না, আমি আর একটু কম বলি, ওই ধরো 20 পাতা। 20 পাতা যদি সি প্রোগ্রাম লেখো তুমি, দেখবে 3 KB মাত্র জায়গা খেয়েছে। লেখা তো বেশি জায়গা খায় না। 4 KB ইন্টারনাল প্রোগ্রাম মেমোরি মানে অনেক হিউজ। র্যাম আছে দেখো লেখা আছে 128 বাইট ইন্টারনাল র্যাম। ভেতরে যেটা র্যাম আছে, যেখানে 8085 এর প্রচুর হিউজ র্যাম বাইরে থেকে লাগানো যেত, মানে ম্যাক্সিমাম 64 KB অব্দি লাগানো যেতে পারতো র্যাম, এখানে হচ্ছে 128 বাইট। দেখে মনে হচ্ছে অনেকটাই কম, কিন্তু অ্যাকচুয়ালি অনেকটা কম নয়। তার কারণটা হচ্ছে 128 বাইট হচ্ছে ইন্টারনাল, ভেতরে রয়েছে। বাট দেখো পরের লাইনে লেখা আছে 64 KB এক্সটার্নাল প্রোগ্রাম মেমোরি। তুমি যদি বাইরে থেকে কোনো র্যাম লাগাতে চাও, তাহলে তুমি আরো 64 KB র্যাম এর সাথে অ্যাড করতে পারো। বুঝতে পেরেছি? অর্থাৎ 8085 এর ক্ষেত্রে যেরকম বাইরে থেকে ম্যাক্সিমাম 64 KB র্যাম লাগানো যেত, এখানে কি আছে, এখানে তোমার কাজের জন্য 128 বাইটের মেমোরি দেওয়া আছে। কেউ চাইলে এটাকে আরো বাড়াতে পারে, বাইরে থেকে 64 KB র্যাম দিতে পারে। এটা তোমাদের যেগুলো যে ফিচারটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে ইন্টেল 8051 যখন বানিয়েছিল মাইক্রো কন্ট্রোলারটা, ঠিক সেই সময় দাঁড়িয়ে তারা এইসব ফিচার গুলো করেছিল। পরবর্তীকালে এই ফিচার অনেক আপগ্রেড হয়েছে। এখন অনেক আপগ্রেড হয়ে গেছে, তখনকার জন্য এটাই অনেক।
তারপরে দেখো লিখেছে বোথ 32 বাই ডাইরেকশনাল আইও লাইন। দেখো এই জিনিসটা কিন্তু এবার একটু নতুন। তোমাদেরকে যেটা বারবার বলতাম আমি, যে ধরো তুমি একটা এলইডি জ্বালাতে চাও বা অন করতে চাও, এলইডি কে বন্ধ করতে চাও বা খুলতে চাও, মানে অফ অন করতে চাও এলইডি কে, বা একটা বাটন, তোমরা কি মাইক্রো প্রসেসর 8085 এর সাথে ডাইরেক্ট কোনো এলইডি লাগাতে পারতে? দেখো অ্যান্সারটা ছিল নো। তোমাকে কি করতে হতো, মাঝখানে একটা 8255 পেরিফেরাল ইন্টারফেস আনতে হতো, তাতে পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি আপার, পোর্ট সি লোয়ার ছিল, সেখান থেকে তোমরা এলইডি বা বাটন কোনো লাগাতে পারতে। বাট ইন কেস অফ ইউর মাইক্রো কন্ট্রোলার, অলরেডি দিস লাইনস আর প্রোভাইডেড ইনসাইড চিপ, চিপের বাইরেই এইসব পিনগুলো রয়েছে, তোমাকে বাইরে থেকে কোনো ইন্টারফেসিং লাইন লাগাতে হবে না। ঠিক আছে। নেক্সট বলেছে 16 বিটের টাইমার কাউন্টার। এবং তারপর লিখেছে দেখো, এইগুলো কি আমি আস্তে সব আস্তে ইলাবোরেট করছি। তারপর লিখেছে ফুল ডুপ্লেক্স সিরিয়াল ডেটা ট্রান্সমিটার রিসিভার, ট্রান্সমিটার, ঠিক আছে, কমিউনিকেশনের জন্য এটা। তারপর লিখেছে 4 রেজিস্টার ব্যাংক উইথ, আচ্ছা 4টে রেজিস্টার ব্যাংক আছে, এটাও পরে আসছি আমি। 16 বিট প্রোগ্রাম কাউন্টার আর ডাটা পয়েন্টার, যেরকম ওখানে প্রোগ্রাম কাউন্টার ছিল সেরকম এখানে প্রোগ্রাম কাউন্টার ছাড়া আরেকটা আছে ডেটা পয়েন্টার, দুটো আছে। তোমার ওখানে ছিল একটাই প্রোগ্রাম কাউন্টার ছিল, কিন্তু এখানে ছিল প্রোগ্রাম কাউন্টার আর ডেটা পয়েন্টার। তারপরে তোমার ফ্ল্যাগ যেগুলোতে দেখায়, পিএসডাব্লিউ ফ্ল্যাগ, পিএসডাব্লিউ মধ্যে ফ্ল্যাগ গুলোকে দেখায়। তারপর আরো আছে 8 বিটের স্ট্যাক পয়েন্টার। দেখো স্ট্যাক পয়েন্টারও এখানে আছে। মাইক্রোপ্রসেসরে প্রোগ্রাম কাউন্টার ছিল, স্ট্যাক পয়েন্টার ছিল, ডেটা পয়েন্টার ছিল না, এখানে ডেটা পয়েন্টার বলে একটা আর আছে। তোমার এটা দিয়ে হচ্ছে তোমার মানে খুব সুন্দর ডেটা পয়েন্ট করা যায় আর কি, মেমোরিকে অ্যাক্সেস করার জন্য লাগে এটা, ডেটা পয়েন্টার। তারপরে দেখো আছে 5 ভেক্টর ইন্টারাপ্ট স্ট্রাকচার। ভেক্টর ইন্টারাপ্ট মানে বুঝতে পেরেছো, সে পার্টিকুলার যে ইন্টারাপ্ট কল হবে পার্টিকুলার সেই লোকেশনে চলে যাবে, সেই ইন্টারাপ্টের স্ট্রাকচার এখানেও রয়েছে। নেক্সট আছে দেখো 8051 হচ্ছে 8 বিটের একটা এএলইউ আছে, অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেরকম ওখানে ছিল একই, উইথ অ্যাকুমুলেটর আছে। আর দেখো বি রেজিস্টার আছে, ওখানে ছিল এ বি, দেন ছিল তোমার সি, ডিই, এইচ এল, এত কিছু ছিল, এখানে নেই। এখানে শুধুমাত্র অ্যাকুমুলেটর দিয়েছে এ, আর বি বলে একটা রেজিস্টার দিয়েছে। ওরা বলছে এই দুটোতেই এনাফ। কেন এই দুটোতে এনাফ তার কারণগুলো তোমরা পরে আরো ডিটেলে জানতে পারবে, যে কেন এই দুটোতেই এনাফ হয়ে গেল, বাকি আর কিছু দিল না। এছাড়া রয়েছে পিএসডাব্লিউ, পিএসডাব্লিউ মানে যেখানে ফ্ল্যাগের ডিটেল গুলো দেখায়, স্ট্যাক পয়েন্টার, দেন ইয়োর প্রোগ্রাম কাউন্টার। ঠিক আছে, ও স্ট্যাক পয়েন্টার দুবার লিখেছে, এটা এখানে ভুল আছে, লেখাটা ডিটিপিআর হবে, ডাটা পয়েন্টার। দেন আছে এএলইউ ক্যান পারফর্ম অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ফাংশন, ওখানে যা ছিল এখানেও তাই, যা যা লজিক ফাংশন হয় বা অ্যারিথমেটিক ফাংশন হয়, অ্যাড, সাবস্ট্রাকশন, এখানে আবার মাল্টিপ্লাই ডিভাইডও করা যায়, আসবো সেসব পরে। ঠিক আছে। আচ্ছা র্যাম, ইন্টারনাল র্যাম আর্কিটেকচার তোমাদেরকে পরে পড়াবো। তো এই মোটামুটি হচ্ছে এর স্যালিয়েন্ট কিছু ফিচার। আমি আমার একটা কাজ করি মোটামুটি, আমি স্ক্রিন শেয়ারিংটা বন্ধ করছি, করে তারপরে ওই স্ক্রিনে গিয়ে তোমাদের প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে বোঝাচ্ছি যে জিনিসগুলো কি অ্যাকচুয়ালি। ওকে। এটা কি হবে রিয়েল? আচ্ছা জিনিসটা সবার কাছে ভিজিবল তো, সাউন্ড ওকে তো, একবার বলবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি যেটা করছি এখন প্রত্যেকটা জিনিস যেগুলো তুমি বলতে চেয়েছে সেগুলোকে একটু তোমাদেরকে এলাবোরেট করার চেষ্টা করছি যে জিনিসগুলো কি অ্যাকচুয়ালি। প্রথম তোমাদের মনে একটা প্রশ্ন এসে জেগেছে যে স্যার আপনি বলছেন এই যদি মাইক্রো কন্ট্রোলার হয়, সেই মাইক্রো কন্ট্রোলারের ওরা বলছে নাকি ভেতরেই অসিলেটর রয়েছে। হুম, অসিলেটরকে এইভাবে দেখানো হয়। এইভাবে অসিলেটরকে দেখানো হয়, অসিলেট করে যেটা ক্লক তৈরি করে।
তো বলছে এই 8051 এর ভেতরেই অসিলেটর রয়েছে, বাইরে থেকে লাগানোর দরকার নেই। তুমি চাইলে বাইরে থেকে লাগাতেও পারো, বাইরে এরকম পিন ছাড়া আছে, যে পিনের মধ্যে তুমি ওই যে এরকম আগে অসিলেটর লাগাতে আছে, দুটো পিন দেওয়া আছে, আমরা কি করতাম, এই দুটো পিনের মধ্যে অসিলেটরটা লাগাতাম, আর এই দুটো পিনকে আমরা 22 পিএফ বা 15 পিএফ ক্যাপাসিটর দিয়ে গ্রাউন্ড করে দিতাম। হুম। যে কনফিগারেশন আমরা ওখানে লাগাতাম, সেরকম অলরেডি তুমি যদি চাও তাহলে বাইরে থেকে এভাবে লাগাতে পারো, না থাকলেও ভেতরে অসিলেটর রয়েছে। এবার তোমাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে স্যার তাহলে কোনটা ইউজ করবো, বা আমি যদি বাইরেটা লাগাই তাহলে কি ভেতরটা কাজ করবে না, নাকি ভেতরটাই সবসময় কাজ করবে, বা এরকম একটা প্রশ্ন মনে আসতেই পারে যে আমি কোনটাকে ইউজ করব। আমি যদি মনে হয় প্রথম হচ্ছে কেন ইউজ করবো, এবং কেন মানে যদি ভেতরে দেওয়া থাকে বাইরে থেকে কেন ইউজ করবো, এটাই প্রশ্ন প্রথমে আসতে পারে। তো আমি তার প্রথম উত্তরটা হচ্ছে যে ধরো ভেতরে যে অসিলেটরটা দেওয়া আছে, ধরে নিচ্ছি ধরো সেটা 4 মেগাহার্জের অসিলেটর, ভেতরে যেটা দেওয়া আছে, তুমি বললে যে না আমি এত স্লো চালাবো না, আমি আরো অনেক ফাস্টার চালাবো, তখন ভেতরেরটাকে অফ করে দিয়ে বাইরে থেকে তুমি যেটা লাগিয়েছো, মনে করো 20 মেগাহার্জের অসিলেটর, অর্থাৎ তুমি চাইছো ডিভাইসটাকে ফাস্টার চালাতে, ক্লকটা বাড়াতে চাইছো, দ্যাট ইজ মানে এখানে একটা অপশন আছে। এবার যদি প্রশ্ন করো যে স্যার কি করে এগুলো সুইচ করব, তখন উত্তর হচ্ছে যে এর ভেতরে কিছু, ওই যে গতকালকে বলছিলাম যে কিছু রেজিস্টার হয় যেগুলো বলা হয় এসএফআর। হ্যাঁ, এসএফআর বলে কিছু রেজিস্টার হয়, তেমনি একটা এসএফআর আছে অসকন। অসকন আছে না, এটা মনে হয় পিকন আছে, এখন দেখতে হবে, মনে হচ্ছে প্রথম প্রজন্ম মনে হয় পিকন ছিল, দেখে নিচ্ছি আমি। তো এই রকম নামে একটা রেজিস্টার আছে, ঠিক আছে, সেই রেজিস্টারে এরকম 8টা বিট আছে। তো তোমাদের গতদিনকে বলছিলাম না যে বিট গুলোকে তুমি অন বা অফ করে করতে পারো। এবার তার মধ্যে প্রথম ধরে নাও কোন একটা বিট আছে, ধরো এই বিটটা, বলছে এই বিটটা তুমি যদি 1 রাখো তাহলে তুমি এক্সটার্নাল অসিলেটর ইউজ করতে পারো, আর এই বিটটাকে তুমি যদি 0 করে দাও তাহলে ইন্টারনাল অসিলেটরটা কাজ করবে। অর্থাৎ টোটাল ভেতরের হার্ডওয়্যারটাকে তুমি সুইচিং অন বা অফ করবে একটা রেজিস্টারের থ্রু। যেরকম মনে করছে 8255 আমরা কি করতাম, কোন কোডকে ইনপুট বা আউটপুট করার জন্য করেসপন্ডিং সেই বিটগুলোতে 1 বা 0 লিখে দিতাম, মোড সিলেকশন করার জন্য 0 0 দিতাম, মনে পড়ছে? সেম এইখানে আছে এরকম বিট কন্ট্রোলেবল এসএফআর কিছু আছে, কিছু না প্রচুর আছে এসএফআর গুলো। তো এই এসএফআর এর মধ্যে কোন একটা ধরেন অসকন বা পিকন, দেখতে হবে সেটা কোনটাই ওরা দিয়েছে এখন। তো অসকন বা ওই রকম ধরনের কোনো রেজিস্টার আছে, তার জন্য কোনো একটা বিট আছে, যে বিটটা 1 রাখলে বাইরের এক্সটার্নালটা তুমি ইউজ করতে পারো, আর ওটা যদি 0 করে দাও তাহলে বাইরেটা লাগালেও কাজ করবে, তখন ভিতরটাই কাজ করবে। এই হচ্ছে কনসেপ্ট। মানে জাস্ট এটা তোমাদের একটা কনসেপ্ট দিলাম যে টোটাল চিপটাই হচ্ছে না, টোটাল চিপটা প্রোগ্রামেবল, টোটাল চিপটাই প্রোগ্রামেবল। তুমি চাইলে যেরকম খুশি সেরকম চালাতে পারো, সমস্ত রকম অপশন করা আছে। শুধুমাত্র কি করতে হবে, এই রেজিস্টার গুলোতে সেই বিট গুলোকে খুঁজে নিতে হবে তার ডেটা শিট থেকে, যে হ্যাঁ ওই বিটটাকে 1 করতে হবে নাকি ওই বিটটাকে 0 করতে হবে, অমুক বিটটাকে 1 করতে হবে নাকি 0 করতে হবে, একটা যেরকম অ্যাকর্ডিংলি চেঞ্জ করবে, অ্যাকর্ডিংলি এগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, এখন জাস্ট হালকা জেনে রাখো, আমরা আস্তে আস্তে এসএফআর এর ভেতরে ঢুকবো, যখন ভেতরে ঢুকবো তখন জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে, যাতে এই হচ্ছে ব্যাপার। এখন জাস্ট কনসেপ্টটা রেখে দাও। তো যেটা বলছি, প্রথম ফিচার ওরা বলেছিল যে একটা ইন্টারনাল অসিলেটর আছে, বাইরে থেকে তোমাকে অসিলেটর না ইউজ করলেও চলবে। খুব ভালো কথা, এর থেকে তো ভালো কিছু হয় না। কেন ভালো কিছু হয় না, তার কারণটা হচ্ছে ইন্টারনাল অসিলেটর তুমি যদি ইউজ করতে পারো তাহলে বাইরে থেকে এটা লাগে না, মানে বাইরের ওই সার্কিটের ঝামেলাটা থাকে না। প্রায় এরকমই ঝামেলা হয় ইন্টারনাল অসিলেটর, ইন্টারনাল যে অসিলেটর না ওটাকে আরসি অসিলেটর, আর বাইরে থেকে যেটা লাগায় ওটা তো সেই কোয়াড অসিলেটর, যেটা আমরা বাইরে থেকে কিনি কিনি অসিলেটর গুলো এরকম দেখতে, এরকম দেখতে মাথাটা এরকম টুপির মতো এরকম, পুরো মেটাল ক্যাপের মতো দুটো করে ঠ্যাং আছে। এইগুলো হচ্ছে তোমার ক্রিস্টালের অসিলেটর। এই ক্রিস্টাল অসিলেটরের মধ্যে কি হয় জানো, বলে দিই, এগুলো সিলেবাসের ভেতরে নয়, তোমাদের জানার জন্য বলে দিচ্ছি। এই ক্রিস্টাল অসিলেটর ভেতরে যখনই একে একটা এরকম কোন একটা সার্কিটে কানেক্ট করা হয় না,
প্রথমেই যেটা হয় যে একটা প্লাস আর একটাকে মাইনাস নেয়, বাই ডিফল্ট নেয়, নিয়ে ভেতরে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে, ভেতরে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কোয়ার্টজের দানা, কোয়ার্টজের একটা সূক্ষ্ম দানাকে রাখলে সে সূক্ষ্ম দানাটা কাঁপতে শুরু করে। এবার এই সূক্ষ্ম দানাটার ওয়েট কত, সেটা সেকেন্ডে কতবার কাঁপছে তো বলে দিচ্ছে। ধরে নাও সেকেন্ডে এটা কয়েক লক্ষ বার কাঁপছে। এবং যখন এই কোয়ার্টজের দানাটা ভেতরে অসিলেট কাঁপতে থাকে, এরকম আপ ডাউন করতে থাকে, তখন এখানকার একটা কন্টাক্ট বারবার, কন্টাক্টটা বারবার কি হয় তোমার ধরে ছাড়ে, ধরে ছাড়ে, একটা রেজিস্টার আছে ভেতরে, এই রেজিস্টার দিয়ে এটা বারবার ধরে ছাড়ে, ধরে ছাড়ে করতে থাকে। যতবার ওই কোয়ার্টজের দানাটা কাঁপবে, অ্যাকর্ডিং একটা সুইচ অন অফ অন অফ অন অফ হবে, তখন দেখবে তুমি এদিকে সিগন্যাল থেকে একটা এরকম একটা ক্লক পালস পেতে থাকবে। এবার যদি এই ক্রিস্টালটা যদি ধরো 4 মেগাহার্টজের হয়, তাহলে দেখবে তুমি এটা যদি ডিজায়ার্ড সাপ্লাই 5 ভোল্ট, 5 ভোল্ট সাপ্লাই দিলে এখানে 4 মেগাহার্টজের অসিলেটর ক্লক বেরিয়ে চলে আসছে। এই এই পিন থেকে অসিলেটর ক্লক পেয়ে যাবে, এবং সেইটাকেই তুমি ইন্টারনালি ভেতরে নিয়ে আমরা কাজগুলো করি। এটা হচ্ছে কোয়ার্টজ ক্রিস্টাল, যেটা বাজার থেকে কিনতে পাওয়া যায়। তোমরা খুব ছোটবেলায় 20 টাকার একটা ঘড়ি কিনে দিতে, কিনে কিনে পড়তে, যেটা আমাদের বাবা মার কাছে প্রায় বানাতাম, মা ওই ঘড়িটা কিনে দাও। ঘড়িটা কি না, 7 সেগমেন্ট ডিসপ্লে আছে। ছোটবেলা থেকে সবাই আমরা ওই ঘড়ি পড়েছি, এবং ওই ঘড়ি আমরা ভেঙেওছি, যখন আমরা ভেঙেও ফেলেছি। ভেঙে ফেলে দেখেছো, তার ভেতরে একটা এরকম জিনিস থাকে, এরকম দেখতে পুরো, আশা করি অনেকে দেখেছো, পুরো সিলিন্ড্রিক্যাল এটা। এটা একদম সিলিন্ড্রিক্যাল, এরকম একটা জিনিস দেখবে, দেখে দেন পুরো মেটালের একটা সিলিন্ড্রিক্যাল, ওই বোর্ডের পরে মধ্যে এরকম বাঁকানো থাকে। বা আরো বলছি, না এগুলো তো এখন আর দেয় না, এগুলো তো এখন আর দেয় না। ওই দেখবে আমাদের যে ঘড়িগুলো, এই কোয়ার্টজ ঘড়িগুলো তো, যেগুলো সেই সেকেন্ডের কাটা এরকম করে চলে, টিক 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 করে আওয়াজ করে, সেই ঘড়িগুলো ও ভেঙে ভেতরে বোর্ডটা ভেঙে দেখবে এরকম একটা জিনিস পাবে। এটা হচ্ছে 31.6 কিলো হার্টজের অসিলেটর, 31.6 কিলো হার্টজ একটা কোয়ার্টজ অসিলেটর। এই অসিলেটরটা বোধ হয় এর যে ফ্রিকোয়েন্সি, মানে 31.6 কিলো হার্টজের ফ্রিকোয়েন্সিটা, বলছে সেই ফ্রিকোয়েন্সিটা বোধ হয় 100 বছরে 1 সেকেন্ড ভুল দেখাবে। হিসেব বলে যে এই ক্রিস্টালটা এতটাই ইয়ে, 100 বছরে 1 সেকেন্ডের মতো ত্রুটি দেখায়। এবং এইটাকে, এই পালসটাকে নিয়েই ওটাকে ওই ভেতরে সার্কিট বোর্ড আছে, ওটা দিয়ে সারো মোটরকে ঘোরায়, যে কারণে সেকেন্ডে কাঁটাটা এর উপরে ঘুরছে। সেকেন্ডে কাঁটা কি করে পুরো পারফেক্টলি 1 সেকেন্ড ঘুরছে, বিকজ অফ দিস অসিলেটর। এবং এরা এদের ভুলের চান্সটা এরকমই বলে, 100 বছর 1 সেকেন্ডের মতো ভুল দেয়। হ্যাঁ, যাই হোক, এটা অন্য বিষয়, মানে তোমাদের বলে দিচ্ছি আর কি, অসিলেটর সম্বন্ধে পরিচয় করে দিচ্ছি, তো এরকম ব্যাপার। তো এইগুলো হচ্ছে সব কোয়ার্টজ অসিলেটর, যেগুলো বাইরে থেকে আমরা লাগাচ্ছি। বাট ইন কেস অফ ইউর মাইক্রো কন্ট্রোলার, ইন্টারনাল অসিলেটর ইজ মেনলি আরসি অসিলেটর। ঠিক আছে, আরসি অসিলেটর তোমরা অলরেডি আগে পড়েছো, মানে একটা রেজিস্ট্যান্সের থ্রু ক্যাপাসিটরটা চার্জ হবে, আবার ডিসচার্জ হবে, আবার চার্জ হবে, অর্থাৎ চার্জ হবে ডিসচার্জ হবে, চার্জ হবে ডিসচার্জ হবে, চার্জ হবে ডিসচার্জ হবে। দ্যাট উইল বি পাসড থ্রু এ ওই কি বলে 741 অপ অ্যাম্পের মতো সার্কিট থাকে, ওই স্মিথ ট্রিগারের ভেতর দিয়ে পাস করাবে এটাকে, দিয়ে এরকম একটা ক্লক জেনারেট করবে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো এটা গেল ইন্টারনাল অসিলেটরের গল্প। এরপরে কি ফিচার ছিল, তো এখানে বলছে রমটা হচ্ছে 4 KB রম, অর্থাৎ তুমি যেখানে প্রোগ্রাম করবে, এখানে হচ্ছে প্রোগ্রাম মেমোরি আলাদা। এবার একটা জিনিস ভালো করে একটা বোঝো, হোয়াই মাইক্রো কন্ট্রোলার, হোয়াই মাইক্রো প্রসেসর। সেটা হচ্ছে যে মাইক্রো, তোমাদেরকে খুব দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে মাইক্রো প্রসেসরের প্র্যাকটিক্যাল তোমাদের তো আমি এখনো করাতে পারিনি। তো যেহেতু করাতে পারিনি, আহ, যেহেতু প্র্যাকটিক্যাল গুলো আমি এখনো চোখের সামনে, তোমাদের কিট গুলো আমি এখনো দেখাতে পারিনি, কিটটা আছে। তো সেই কিটটা নিয়ে তাহলে দেখলে দেখবে যে ওর মধ্যে প্রোগ্রাম করলে তো একটা সুইচ, একটা জাম্পার আছে, ওই জাম্পার দিয়ে দুটো র্যামের মধ্যে একটা র্যামকে সবসময় পাওয়ার দিয়ে রেখেছে। সবসময় পাওয়ার দিয়ে রাখার কারণ হচ্ছে যাতে প্রোগ্রামটা ধরে রাখতে পারে, অর্থাৎ তুমি যে একবার প্রোগ্রামটা করলে ধরে রাখতে পারে।
তার মানে কি, যে মাইক্রোপ্রসেসর অ্যাসেম্বলিটাকে তোমাকে নেওয়া হচ্ছে, সেই মাইক্রোপ্রসেসর অ্যাসেম্বলি কিন্তু ওভাবেই তৈরি, যে তার ভেতরে যে র্যাম আছে সেই র্যামটাকে যদি পাওয়ার, যদি কোনো ডেটা তোমাকে রেখে দিতে হয়, বাট আমরা নর্মালি প্রোগ্রামটাকে লিখি কোথায়? ধরো তুমি তোমার অ্যাসেম্বলি প্রোগ্রামটা ধরো 0000 থেকে FFF অব্দি টোটাল লোকেশন আছে, and in somewhere between this you have written your program onwards 1000 location to 1FFF, ধরো এই লোকেশনটার মধ্যে তুমি তোমার প্রোগ্রাম লিখেছো, বাট ইফ ইউ টার্ন অফ দিস সিস্টেম, দিস ডেটা উইল বি লস্ট, তোমাকে আবার রিপ্রোগ্রাম করতে হবে। তো সেটাকে থেকে মুক্তি পেতে কি করা হয়েছে, ওরা বলছে যে এইটুকু সেকশনের যে র্যাম আছে সেই র্যামটাকে আমরা ব্যাটারি রেখে দেবো, তাতে করে ওটা মুছবে না। তুমি যদি জাম্পারটা খুলে নাও, ব্যাটারি কানেকশন খুলে নাও, সঙ্গে সঙ্গে আমার প্রোগ্রামটা মুছে যাবে, কারণ র্যাম ইজ ভোলাটাইল মেমোরি। ওটা ছিল যখন তুমি একটা মাইক্রোপ্রসেসর অ্যাসেম্বলি সিস্টেমকে নিয়ে কাজ করছিলে, বাট ইন কেস অফ মাইক্রো কন্ট্রোলার, this IC is itself a device, and after programming it, প্রোগ্রাম করার পর যেন আইসিটা প্রোগ্রাম মুছে না যায়। অর্থাৎ ওরা এটাই বলছে যে তোমার কাছে একটা মাইক্রো কন্ট্রোলার আছে, আমি এটা প্রোগ্রাম করলাম, করে নিয়ে খুলে নিয়ে বাক্সবন্দি করে অন্য জায়গায় চলে গেলাম, যে অন্য সার্কিটের মধ্যে গেট দেবো, কাজ করবে। তার মানে কি, আমাকে এই আইসিটার ভেতরে প্রোগ্রাম ধরে রাখতে হবে, আর আমি কি আইসির সঙ্গে ব্যাটারি কানেকশন মানে বয়ে নিয়ে বেড়াবো? নো নিড টু ডু দিস। ওরা বলছে, তখন বলছে যে আওয়ার র্যাম ইজ নাও কনভার্টেড ইনটু সাম কাইন্ড অফ রম, অর্থাৎ ওরা একটা ছোট্ট মেমোরি অ্যালট করে দিচ্ছে 4 KB তার জায়গা, বলছে এটা কিন্তু রম, রিড অনলি মেমোরি। ওয়ান্স ইউ হ্যাভ প্রোগ্রামড ইট, ওয়ান্স ইউ হ্যাভ প্রোগ্রামড ইট, ইট ক্যান রিটেন দিস প্রোগ্রাম। একবার প্রোগ্রাম করলে 40 বছর প্রোগ্রামটা থাকবে, 40 বছর। তুমি কোনো পাওয়ার সাপ্লাই কিছুই পাবে না, ফ্ল্যাশ মেমোরি। যেরকম তোমাদের মেমোরি কার্ড, মেমোরি কার্ড কি, মেমোরি কার্ড হচ্ছে তোমার ন্যান্ড ফ্ল্যাশ, ন্যান্ড ফ্ল্যাশ হতে পারে, নট ফ্ল্যাশ হতে পারে। তো মেমোরি কার্ড যেরকম তুমি একবার ভরে রেখে দিলে, তো এটা হচ্ছে সেরকম ফ্ল্যাশ মেমোরি। এই যে রমটা বলছে ফ্ল্যাশ মেমোরি, তুমি একবার প্রোগ্রাম করলে রয়ে গেল, ঠিক আছে? তো এই ওরা কি করেছে, এই জন্য প্রোগ্রাম করার জায়গাটাকে আলাদা করে দিয়েছে। আর র্যাম, র্যামটাকে ওরা বলছে আলাদা সেকশন করে দিয়েছে। এবার এইখানে দাঁড়িয়ে দুটো কথা আমি একটু বলি, সেটা হচ্ছে ইন কেস অফ মাইক্রোপ্রসেসর, total memory space were given from 0000 to FFFF. This huge space 64 KB, দেখো 64 KB মেমোরি তুমি এটার সাথে বাইরে থেকে লাগাতে পারো, এটা ছিল 8085 এর ফিচার। এবং বাস্তবিক ক্ষেত্রে 64 KB র্যামটা অত স্পেস কেন দিয়েছে? ওরা বলছে যে দেয়ার আর নো আদার স্পেস টু প্রোগ্রাম, প্রোগ্রামিং করার জন্য অন্য কোনো স্পেস দেয়নি। তোমার এখানের মধ্যে তুমি যা প্রোগ্রাম করবে করো, যা ডেটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করবে সবকিছু এখানের মধ্যেই করো, বাট সব হচ্ছে তোমাকে 64 KBর মধ্যেই করতে হবে। বাট এখানে, এখানে বলছে আমরা প্রোগ্রাম করা আলাদা জায়গা দিয়ে দিচ্ছি, তোমাকে প্রোগ্রামটা যে তুমি লিখবে তার জন্য ফ্ল্যাশে আলাদা জায়গা দিয়ে দিচ্ছি, সেই প্রোগ্রাম কোনোদিন একবার লিখে দিলে কোনোদিন মুছবে না। আর তোমাকে আলাদা 128 বাইটের র্যাম দিয়েছি, আরো র্যাম দিয়েছে অ্যাকচুয়ালি, সেগুলো পড়ে আসবো আমরা। যে প্রথমে দেখে নাও যে 128 বাইটের র্যাম তোমাদেরকে দেওয়া হয়েছে তোমাদের কাজের জন্য। তোমাদের প্রথমে মনে হতে হবে যে স্যার কোথায় কেবি আর কোথায় বাইট। 4 KB মানে 4096 বাইট, এতটা দিয়েছে প্রোগ্রাম মেমোরি, আর সেখানে র্যাম দিয়েছে মাত্র 128 বাইট। সবাই প্রথমে নাক সিটকাবে যে র্যামটা খুব কম, প্রোগ্রাম মেমোরিটা বেশি, প্রথমে সবাই নাক সিটকাবে। 128 বাইট র্যামে কি হবে? উত্তরটা হচ্ছে তুমি এই র্যামটা করে করে ইউজ করে করে শেষ করতে পারবে না। যদি প্রশ্ন করো স্যার কি করে, উত্তরটা আমি তোমাকে খুব সোজা হিসাবে দিয়ে দিচ্ছি। যদি একটু সবাইকে প্রশ্ন করি ফ্রম দ্য সি পয়েন্ট অফ সি প্রোগ্রামিং, তোমাদেরকে অ্যাসেম্বলি লেভেলে একটু ভাবাচ্ছি না, তুমি একটু সি প্রোগ্রাম লেভেলে ভাবো। আমরা কোন মানে র্যামের ভিতরে জায়গা কিভাবে অ্যালট করি, একটু কেউ বলো তো সি প্রোগ্রাম দিয়ে। অনেকবার বলেছি আমি এটা, যে কেউ বলো, যে পারবে সে বলো। র্যামের ভিতরে আমরা র্যামটাকে ইউজ করার জন্য জায়গাটাকে কি করে অ্যালট করি?
ভুল হলো বলো না, ভুল হোক তাও বলো। সি প্রোগ্রামে বলছি। এই কেউ পাচ্ছে না। অনেকবার বলেছি। সি প্রোগ্রামে তুমি যখন একটা লেখো ইন্ট এ আর বি, তখন র্যামের মধ্যে এ আর বি নামে দুটো জায়গা স্টোর হয়। কতবার বলেছি, আমি এইটাকে বলতে চাইছি। এবার ইন্ট যখন নিচ্ছি, ইন্ট মানে কত বিটের? 16 বিটের। তার মানে ইন্ট এ যখন নেব, তখন 8 বিট 8 বিট করে 16 বিট জায়গা এর জন্য খাবে, আর বি এর জন্য খাবে আবার আবার 8 8 16 বিট। তো অনেকবার বলেছি আমি এটা। দেখো একটা মেমোরি স্লট হচ্ছে 8 বিটের হয়। তার মানে আমি যখন ইন্ট এ লিখছি, তাহলে এটা যদি 2000 হয়, তাহলে 2000 লোকেশন, আর হচ্ছে 2001 লোকেশন, এই দুটো লোকেশন নিয়ে দাঁড়াবে ইন্ট এ। আর ইন্ট বি এর জন্য জায়গা নেবে 2002 লোকেশন, 2003 লোকেশন। যেহেতু ইনটা হচ্ছে 16 বিট, আমরা যদি নিতাম ক্যার ডি, তাহলে ডি বলে একটা জায়গা স্টোর হতো 2004, একটাই লোকেশন নিত, কারণ ক্যার মানে হচ্ছে 8 বিটের। এটা একটা 8 বিট হলেই হবে ডিটা। এটাই তো কনসেপ্ট। আবার কি, র্যামকে তো এভাবেই আমরা অ্যাক্সেস করি। আমাদের একটা সি প্রোগ্রাম লিখতে যতগুলো ভ্যারিয়েবলের দরকার হয়, যতগুলো ফাংশনের দরকার হয়, এই ফাংশন ভ্যারিয়েবল এগুলোই কিন্তু র্যামের জায়গা অ্যালট করে, আর তো কিছু না। আমরা যখন একটা ফাংশন কল করছি, একটা র্যাম, আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, ওগুলোই র্যামের মধ্যে ইনস্ট্যান্ট অ্যালট হয়ে যায়। তো আলাদা আলাদা কোথাও অ্যালোটেশন থাকে না। বোঝা গেছে আমি কি বলতে চাইছি? তাহলে আমার বক্তব্যটাকে কত জায়গা দিচ্ছে? 128 বাইট। আমার এখানে আমি যে কাজকর্মগুলো করব, আমার যদি মনে হয় ঠিক আছে বাবা, আমি ইন্টিজার নিয়েই না হয় কাজ করবো, আমার যদি ইন্টিজার কাজ করতে লাগবে, আমার কেয়ার হলেই হয়ে যাবে, 8 বিট ভ্যারিয়েবল নিয়ে কাজ করলে আমার না। তোমার যদি মনে হয় যে না স্যার, আমি 8 বিট নিয়ে ভ্যারিয়েবল কাজ করতে পারবো না, আই নিড সাম 16 বিট ভ্যারিয়েবল, দেন ভালো কথা, 16 বিট। তাহলে 128 বাইট মানে, 16 বিট মানে কত বাইট? দেখো 2 বাইট। 16 বিট মানে কিন্তু 2 বাইট, কারণ 8 বিট মানে 1 বাইট, তাহলে 16 বিট মানে 2 বাইট। রয়েছে টোটাল মেমোরি 128 বাইট, ডিভাইডেড বাই 2 করো, কত হচ্ছে? 2 6 12, 2 64। এই ইন্ট এ, ইন্ট বি, ইন্ট সি, ইন্ট ডি, ইন্ট ই, ইন্ট এফ, এরকম 64 খানা ভ্যারিয়েবল, 64 নাম্বার অফ ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে পারো। ইটস আ হিউজ স্পেস। অত ভ্যারিয়েবল নিয়ে তোমার কাজ করতে লাগবেই না। তুমি যদি একটা তোমার মোটামুটি একটা কাজের জন্য দরকার পড়ে, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 10 to 20 numbers of variable are enough for your high level programming. যদি হাই লেভেলের প্রোগ্রামিং করে, ম্যাক্সিমাম 20 ভ্যারিয়েবল তার দরকার হবে। এখানে 64 খানা ইন্টিজার নিয়ে কাজ করা যায়, 128 বাইট মানে দিয়ে দিতে হবে। বুঝতে পারছো? ক্যান ইউ ইমাজিন হাউ মাচ র্যাম ইজ প্রোভাইডেড হিয়ার? বোঝা গেছে সব ব্যাপারটা? তাও ওরা বলছে যে যদি তোমার মনে হয় যে 128 বাইট র্যাম ইজ নট এনাফ ফর মি, দেন ইউ ক্যান ইউজ এক্সটার্নাল র্যাম। এক্সটার্নাল র্যাম হুইচ ইজ অফ 64 কেবি। তোমার যদি মনে হয় এক্সটার্নালি তুমি মেমোরি লাগাবে, সে র্যাম লাগাও, রম লাগাও, যাই লাগাও, তোমার যদি মনে হয় তুমি লাগাবে, লাগাও না এক্সটার্নাল র্যাম। 64 কেবি র্যাম লাগানো যাবে, যেরকম মাইক্রোপ্রসেসর এক্সটার্নাল 64 কেবি র্যাম লাগানো যেত, এখানেও লাগানো যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? দেখো ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা, আমি তাহলে এটা বুঝবো। ক্লিয়ার যদি না হয় বলবে। তো ওটাই হচ্ছে দুটো ফিচার বললাম। একটা হচ্ছে 128 বাইটের র্যামের জায়গা দিয়ে দিয়েছে, আর এক্সটার্নাল র্যাম 64 কেবি এক্সটার্নাল র্যাম দিয়েছে। নেক্সট ওরা বলেছে 32 নাম্বারস অফ বাইডাইরেকশনাল পোর্ট। 32 নাম্বারস বাইডাইরেকশনাল পোর্ট মানে ওই যে পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি যেরকম ছিল, এখানেও আছে। তো চলো ওইরকম পোর্ট যেহেতু রয়েছে, এখন দেখে কাজ নাই। আমরা যখন পিন ডায়াগ্রাম দেখবো, এই আইসিটার পিন ডায়াগ্রাম গুলো দেখবো, তখন আমরা একবার দেখবো। ঠিক আছে? আমি তোমাদেরকে এই টাইমারটা একটু বলে দিই। যেমন লিখেছে টাইমার, 2 16 বিট টাইমার, দুটো টাইমার আছে।
এই টাইমার ব্যাপারটা আমি একটু শর্টে শর্টে বলে দিই, টাইমার জিনিসটা কি, কেন কাজে লাগে। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে টাইমার। টাইমার ছাড়া কিন্তু কোনো জিনিস প্যারালাল প্রসেসিং এ চলবে না। তোমরা যখন ডিজিটাল পড়েছিলে, ডিজিটাল ইলেকট্রনিক্স, ওখানে দুটো টার্ম পড়েছিলে। ওখানে দুটো টার্ম পড়েছিলে, আপ কাউন্টার আর ডাউন কাউন্টার, মনে পড়ছে? যদি আপ কাউন্টার হয়, যদি আপ কাউন্টার হয়, তাহলে সেই কাউন্টার যদি 8 বিটের একটা আপ কাউন্টার হয়, 8 বিটের একটা আপ কাউন্টার হয়, তাহলে সে 0 0 থেকে শুরু করে। ঠিক আছে, 0 0, তারপরে নিজে নিজে ইনক্রিমেন্ট হয় 0 1, তারপরে এখানে এখানে একটা ক্লক, ওকে এই ক্লকটা ওখানে দিয়ে দিতে হয়, ক্লকটা কাউন্টার ভিতরে ক্লক দিয়ে 0 0 দিয়ে স্টার্ট করে দিলে প্রথমে 0 0, তারপরে 0 1, তারপরে 0 2, মানে অ্যাকচুয়ালি 8 বিট, 0 0 0 0 0 0 0 0, তারপরে 0 0 0 0 0 0 0 1, তারপরে 0 0 0 0 0 0 1 0, অর্থাৎ এভাবে অটোমেটিক আপের দিকেও কাউন্ট করতে শুরু করে, করতে 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 এফ এফ যখন হয়ে যায় এসে থেমে যায়। দ্যাট ইজ কল্ড আপ কাউন্টার। এন্ড ইন কেস অফ ডাউন কাউন্টার, এফ এফ থেকে, অর্থাৎ 1 1 1 1 1 1 1 1, এইখান থেকে তুমি যদি শুরু করে দাও, ডাউন উল্টো দিয়ে কাউন্ট করতে শুরু করে, এখান থেকেও লাস্টে 0 0 0 0 0 0 0 0 থামে। প্রশ্ন হচ্ছে যে স্যার এইগুলোর দরকার কি? দরকার হচ্ছে টাইম কিপিং। অজয় কুমার যে কি মনে করে না নিজেকে। তো বলতে চাইছি 8 বিট আপ কাউন্টার এন্ড ডাউন কাউন্টার। Now up counter is such like that it will start from 0 0 to FF, and in case of down counter it will start from 0 FF to roll over to 0 0. Why these are needed? These are needed for time keeping purpose. অর্থাৎ টাইম কিপিং এর জন্য এটা লাগে, টাইমার গুলো। কিরকম লাগে না, সাপোজ টাইমারটাকে এমন ভাবে সেট করা যায়, এটা প্রোগ্রামেবল, এরকম রেজিস্টার এরকম বিট ওয়াইজ করে প্রোগ্রাম করা যায়। যেমন ভাবে প্রোগ্রাম করলাম আমি, যে টাইমারটা টাইমারটা 0 0 থেকে স্টার্ট করলাম, এফ এফ এ পৌঁছতে, অর্থাৎ এখান থেকে এখানে পৌঁছতে ওর ধরে নাও 1 মিলি সেকেন্ড লাগবে। 1 মিলি সেকেন্ড। আমি টাইমারটাকে এইভাবে চাইলে সেট করতে পারি যে এখান থেকে এখানে যেতে ওর 1 মিলি সেকেন্ড লাগবে। যদি এটা 8 বিটের কাউন্টার হলো বা টাইমার হলো, ইটস ওকে। দেখো ওখানে ফিচারে লেখা আছে 16 বিট টাইমার। তো 16 বিট টাইমার মানে যখন এটা 16 বিটের ভাববো, তখন কিন্তু 0 0 0 0 থেকে এফ এফ এফ, অর্থাৎ 0 0 0 থেকে স্টার্ট হবে, এফ 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 কাউন্টিংটা স্টপ হবে, করতে ধরো 1 মিলি সেকেন্ড লাগবে। আমি টাইমিংটা এইভাবে সেট করলাম সাপোজ। কেন সেট করব? কারণ হচ্ছে, আমাকে আগেই বলছি তোমাদেরকে, পড়ানোর কম্পিউটেশনাল সিস্টেম পড়ানোর আগেই প্রথমে বলেছি, সাম এমনটা নয় যে টাস্ক গুলো পরপর, মানে টাস্ক গুলো আমি একটা কাজ শেষ করবো তো একটা করবো, এটা কিন্তু নয়। আমি আগেই বলেছি তোমাকে, computational system must be run something like this. It will have a one kind of parallel processing. মানে অ্যাকচুয়ালি প্যারালালে করবে না, যে কোনো প্রসেসর এক টাইম একটাই কাজ করবে, কিন্তু আগেই বলেছি ও এত তাড়াতাড়ি কাজগুলো করবে, একটা শিডিউল করা থাকবে, যে প্রথমে এই কাজটা করব, তারপরে এই কাজটা করব, তারপরে এই কাজটা করব, তারপরে এই কাজটা করব, তারপরে এই কাজটা করব, এই কাজটা করব, কাজটা হয়ে গেলে আবার আমি এখানে ফিরবো। তার মানে এই যে আমি কথাটা বলছি যে তুমি এই কাজটা করো, সবাইকে যদি সব কাজকে একসঙ্গে করতে হয়, তাহলে সেই সবকটা এখন ফিনিশ করে করে করতে পারবো না। আমাকে এটাকে কাজ করলাম, আমাকে কেউ এরকম বলে দিল তোমাকে 1 সেকেন্ডের মধ্যে 1000খানা টাস্ক রান করাতে হবে। মানে তোমার হাতে 1000টা টাস্ক আছে, তুমি 1 সেকেন্ড 1 সেকেন্ড করে দেখবো যে তুমি হ্যাঁ ঠিকঠাক করে করছো। তখন আমি কি করলাম, 1000খানা টাস্ক সবার জন্য 1 মিলি সেকেন্ড করে টাইম আমি অ্যালট করলাম। আমি ফার্স্ট প্রথম কাজটা ধরলাম, আমি আমার টাইমার চালু করে দিলাম।
কাজটা করছি, ও কিন্তু আপ কাউন্ট করছে, করতে করতে যেই ওভারফ্লো হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমাকে একটা টিক দিল যে ভাই তুমি যা করেছো ওইখানে খেলো, নেক্সট কাজটা ধরো। আবার যে নেক্সট কাজটা ধরলাম, সেকেন্ড কাজ ধরলাম, ইট উইল এগেন স্টার্ট। অর্থাৎ ইচ 1 মিলি সেকেন্ড, 1 মিলি সেকেন্ড ছাড়া ছাড়া ও কিন্তু আমাকে নক করে দিচ্ছে, নক করে বলে দিচ্ছে ভাই এবার নেক্সট কাজটা করো, এবার নেক্সট কাজটা করো, এবার নেক্সট কাজটা করো। তাহলে আমি যদি এইভাবে জিনিসটা ভাবতে পারি, মানে টাইমারকে আমি এইভাবে অ্যালট করাতে পারি যে টাইমার নিজের মতো চলবে, আর টাইমার যখন একবার একবার করে টাইমার ঠিক করবে, তখন আমি সেই কাজটা পরপর করতে থাকবো। প্রথম টাইমে এই কাজ, প্রথম পরবর্তী মিলি সেকেন্ডে এই কাজ, পরবর্তী মিলি সেকেন্ডে এই কাজ। 1 মিলি সেকেন্ড অনেক ছোট সময় আমাদের জন্য। আমি দেখবো 1 সেকেন্ডের মধ্যে কন্ট্রোলটা এতগুলো কাজ করে ফেললো, এতগুলো প্যারালাল প্রসেসিং নিয়ে দৌড়চ্ছে। সেটা কিন্তু সম্ভব ফর দিস, কারণ আমার পক্ষে, আমি একটা কাজ করবো, দেখো একটা প্রসেসর কিন্তু একটাই কাজ করতে পারে, প্রসেসর পক্ষে সম্ভব না একটা কাজ করতে করতে 1 মিলি সেকেন্ডকে রাখা। তার মানে এই টাইমার যন্ত্রটা কিন্তু আলাদা। মানে এটা হচ্ছে এরকম যে প্রসেসর তার নিজের জায়গায় আছে, এটা হচ্ছে এরকম যে এর যে প্রসেসরটা, হ্যাঁ, প্রসেসরটা তার নিজের মতো কাজ করে চলেছে, তার যে মেমোরি স্ট্যাক আছে আছে, বা তার যে কন্ট্রোল লজিক আছে, তার সঙ্গে নিজের মতো কাজ করে চলেছে। আর টাইমার একটা আলাদা যন্ত্র। টাইমারের একটা আছে সেট, সরি, একটা আছে রিসেট, আর একটা হচ্ছে ওভারফ্লো, ধর এরকম আছে। এ কি করছে, প্রসেসর শুধু একবার ওকে রিসেট করে ছেড়ে দিচ্ছে, রিসেট করে ও বলছে "এই তুমি আবার কাউন্ট করতে শুরু করো"। আমি আমার মতো কাজ করে যাই, ও পর কাজ করছে করছে করছে, যেই এটা ওভারফ্লো করে গেল, টাইমার যেই ও এক্সপায়ার করে গেল, একটা সিগন্যাল ওকে জেনারেট করে দিল, ভাই হয়ে গেছে, তুমি এবার অন্য কাজ ধরো। ও তখন দেখলো আচ্ছা ঠিক আছে, চলো অন্য কাজ ধরলাম, তোমাকে আবার আমি রিসেট করে দিলাম। অর্থাৎ টাইমটা কিপ করবে, এই হচ্ছে টাইম কিপার। এই টাইমার ইজ আ ডিসক্রিট টাইম কিপার। ও কিন্তু ওর নিজের ইন্ডিভিজুয়াল, ওর নিজের মতো করে যাবে, এর সাথে প্রসেসর সম্পর্ক নেই। শুধুমাত্র অনলি ইট উইল পিং দিস প্রসেসর অনলি when this timer overflows। তো সেই জন্য কি লাগে, আমাদের যত মাঝখানে ডিলে, অনেক সময় কাজ হয়, হ্যাঁ ডিলে লাগবে লাগে অনেক কিছুতে, সব জায়গাতে লাগে। অর্থাৎ টাইমার ছাড়া তুমি মাইক্রো কন্ট্রোলারকে চালানো ইম্পসিবল, অন টাইম ইম্পসিবল। তোমাদের যে লেভেলের প্রোগ্রামিং আছে লাগবে না, আমরা যে লেভেলে প্রোগ্রাম করি আমাদের কিন্তু টাইমারকে বিশাল ট্যাক্টিক করে কাজ করতে হয়। ইভেন আমাদের একটা টাইমারে হয় না, আমাদের তিনটে তিনটে টাইমার লাগে। একটা টাইমারকে অসিলেট মানে কমিউনিকেশনের জন্য দিয়ে দিই, একটা টাইমার ডিলের জন্য দিয়ে দিই, আর একটা টাইমার টোটাল প্রোগ্রামটাকে মনিটর করে। এইটাই হচ্ছে কম্পিউটেশনাল স্ট্রাকচার, মানে যারা এই লেভেলে কাজ করে তারা এই টাইমে এইভাবে কাজ করে। তো ফিচার কি বলছে, বলছে এই কন্ট্রোলারের মধ্যে দেখো, এই টাইমারটা কিন্তু মাইক্রোপ্রসেসরে ছিল না, এই যন্ত্রটা এখানে রয়েছে। বলছে যে অলরেডি দুটো 16 বিটের টাইমার 8051 এর মধ্যে ইনবিল্ট দেওয়া আছে। একটাকে বলছি আমরা টাইমার 0, একটাকে বলছি টাইমার 1, দুজনকেই ইন্ডিভিজুয়াল কাজ করানো যায়। ঠিক আছে, এরপরে বলছে ফুল ডুপ্লেক্স সিরিয়াল ডেটা রিসিভার ট্রান্সমিটার। মাইক্রোপ্রসেসরে কমিউনিকেশনের জন্য দুটো পিন ছিল বটে, সিরিয়াল ডেটা পাঠানোর জন্য পিন ছিল, কমিউনিকেশনের কোনো প্রোটোকল মানে কোনো যন্ত্র ছিল না। এখানে কমিউনিকেট করার জন্য আলাদা একটা কোনো যন্ত্র রয়েছে, কমিউনিকেশন ইঞ্জিন রয়েছে। যে কমিউনিকেশন ইঞ্জিনের বাইরে দুটো পিন আছে, RX আর TX, একটা রিসিভ একটা ট্রান্সমিট। ও কমিউনিকেশনটা প্রসেসরের সাথে করে, কিন্তু মানে এই কমিউনিকেশন করানোর জন্য যে যন্ত্রটার কথা বলছি না, সেই যন্ত্রটা কিন্তু এতে ছিল না, মাইক্রোপ্রসেসরে ছিল না, ওর সাথে আলাদা একটা পিনে লাগাতে হতো। এখানে অলরেডি একটা কমিউনিকেশনের যন্ত্র ভেতরে ইনবিল্ট। ঠিক আছে, হ্যাঁ এখানে একটাই আছে, আমরা যেটা ইউজ করি দুটো কমিউনিকেশন আছে, ঠিক আছে। তো এই কমিউনিকেশন, এটা হচ্ছে সিরিয়াল কমিউনিকেশনের ডিভাইস, অলরেডি ভেতরে রয়েছে। তোমাদের কি কমিউনিকেশন এসব লেভেলে কাজ করতে হবে না, আগেই বলছি। সাবজেক্টটাকে শক্ত দেবো না, তোমাদের এসব কিচ্ছু নেই, শুধু ফিচার গুলো জেনে রাখো। যদি কেউ কখনো মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করো, তখন তোমাকে এইসব যন্ত্রগুলো আর ইন্ডিভিজুয়াল আলাদা জানতে হবে, আদারওয়াইজ জানতে হবে। তো জেনে রাখো যে এই যন্ত্রগুলো ইঞ্জিনগুলোর ভেতরে অলরেডি দেওয়া আছে। নেক্সট যেটা দেওয়া আছে, 4 রেজিস্টার ব্যাংক। অর্থাৎ প্রথম একটা প্রশ্ন হতে পারে, আচ্ছা স্যার আপনি বললেন যে
এটা হচ্ছে টাইমারটা। আপনি বললেন যে মাইক্রোপ্রসেসরে কি ছিল একটা সুবিধা, ওখানে খুব ভালো লেগেছিল, কারণ অ্যাকুমুলেটর ছিল, এছাড়াও বিসি রেজিস্টার ছিল, ডিই রেজিস্টার ছিল, এইচএল রেজিস্টার ছিল। আমরা এখান থেকে ডেটা এখানে পাঠাতে পারতাম, এখান থেকে এখানে করতে পারতাম, এখান থেকে এখানে নিয়ে যেতে পারতাম, অর্থাৎ আরো অনেক ভেরিয়েবল আমাকে কাজের জন্য দিয়ে রেখেছিল। দেখেছি আমরা বিভিন্ন রেজিস্টারকে বিভিন্ন সময় ইউজ করেছি। ইন কেস অফ মাইক্রো কন্ট্রোলার দিস রেজিস্টার্স আর নট ইনক্লুডেড, অনলি অ্যাকুমুলেটর আছে অ্যান্ড বি রেজিস্টার আর দেয়ার। তোমার প্রথম প্রশ্ন হবে যে স্যার আমি তো পারবো না, আমাকে কটা আরো রেজিস্টার দিলে ভালো হয়, আমি এত বড় অ্যারিথমেটিক অপারেশন করব, তার জন্য ডেটা অনেক জায়গায় ডেটা আমাকে রাখতে হবে। তুমি আমি যদি বলি যে তার র্যাম আছে, তখন তুমি চেয়ার করবে না স্যার র্যাম দিয়ে হবে না, আমাকে একটা অন্য রেজিস্টার দিন, এখানে যেমন আলাদা বিসি ছিল এরকম রেজিস্টার দিন, খুব ভালো হয়। ইন্টেল সেটা অলরেডি করে দিয়েছে, 4টে রেজিস্টার ব্যাংক দিয়েছে, R0, R1, R2, সরি 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 ব্যাংক 0, 4টে রেজিস্টার ব্যাংক দিয়েছে। রেজিস্টার ব্যাংক 0, ব্যাংক 1, ব্যাংক 2, ব্যাংক 3। প্রত্যেকটা ব্যাংকের মধ্যে R0 থেকে R7, প্রত্যেকটার ভেতরে R0 থেকে R7, অর্থাৎ প্রত্যেকটা ব্যাংকের ভেতরে আবার 8টা করে রেজিস্টার আছে, R0, R1, R2, R3 আপ টু R7। কত রেজিস্টার তোমাকে দিয়ে দিচ্ছে, তুমি কত কাজ করতে পারো না। মেমোরি মেমোরি তুমি মানে এত মেমোরি আছে ভেতরে, তুমি ইউজ করে শেষ করতে পারবে না। তো ব্যাংক হিসেবে কেন দিয়েছে? at a time, at a single time, only one bank can be activated. When bank 0 is activated, then at that time you can access any register between R0 to R7, but you cannot access at, suppose you are accessing bank 0 register 3, suppose তুমি অ্যাক্সেস করছো ব্যাংক 0 কে অ্যাক্টিভেট করে রেজিস্টার 3 কে তুমি নিয়ে কাজকর্ম করছো, তখনই তোমার যদি মনে হয় যে না আমি এক্ষুনি ব্যাংক 2 এর রেজিস্টার 5 কে নিয়ে কাজ করে ধুম করে পারবো না, তোমাকে তার জন্য আবার অনেক কিছু ইনস্ট্রাকশন দিয়ে এই ব্যাংক থেকে ওই ব্যাংকে সুইচ করতে হবে, তারপর ওই রেজিস্টারকে তুমি অ্যাক্সেস করতে হবে। তার চাইলেই তার আগে ধুম করে পারবে না। ওরা কি করেছে, 4টে বলতে ওরা 4টে ফোল্ডার বানিয়েছে, এক একটা ফোল্ডারের ভেতরে 8টা করে ফাইল আছে। তো তুমি একটা ফাইলকে এখন অ্যাক্সেস করছো, মানে একটা ফোল্ডারকে অ্যাক্সেস করছো, সেই ফোল্ডারের ভেতরে 8টা আইটেম, যে কোনো আইটেমকে তুমি একটা দেখতে দিতে পারো। তোমাকে যদি অন্য ফোল্ডারের আইটেম দেখতে হয়, তোমাকে ব্যাকে গিয়ে সেই ফোল্ডারে ঢুকে তবে তার আইটেম দেখতে হবে। তো এটা তো এই ফোল্ডারের কনসেপ্ট, অর্থাৎ মানে এইভাবে রেজিস্টার ব্যাংক গুলো তোমরা দিয়েছে। তো 4টে রেজিস্টার ব্যাংক আছে, ইচ রেজিস্টার ব্যাংক হ্যাভিং R0 to R7, 8 নাম্বারস অফ 8 বিট মেমোরি স্টোরেজ। অর্থাৎ R0 যেটা ওটাও 8 বিটের, R7 সব 8 বিটের করে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো এই একটা বড় ফিচার আছে। এন্ড নেক্সট ফিচার আছে, বলছে যে প্রোগ্রাম কাউন্টার যেটা আছে ওটা 16 বিটের করেছে। প্রোগ্রাম কাউন্টার ছাড়াও একটা আছে ডেটা পয়েন্টার, DTPR। এটা যখন দেখবে ইয়ে অ্যাক্সেস করবে না, মেমোরি অ্যাক্সেস করবে, মেমোরি অ্যাক্সেস করার সময় এই ডেটা পয়েন্টারকে লাগবে। মানে কেন লাগবে বলে দিচ্ছি, তোমরা করতে মনে হচ্ছে মাইক্রোপ্রসেসর ডেটা পয়েন্টার ছিল, এইচএলটা ছিল ডেটা পয়েন্টার, এইচএল রেজিস্টার একটা। আমরা কি করতাম, আমরা যদি 2030 লোকেশনে যেতে হতো, আমরা 20টাকে স্টোর করতাম এইচে, 30টাকে স্টোর করতাম এলে, দিয়ে বলতাম এমওভি ধরো A, M, এরকম বলে দিতাম, তাই তো করতাম। এটাকে এইচএল এর ভিতরে স্টোর করে রেখে এম দিয়ে ডাকতাম, তাহলে এমটা কি, তখন এইচএল পেয়ারটা একটা ডেটা পয়েন্টার হিসেবে কাজ করতো, যে ও যেটাকে পয়েন্ট করতে সেই ডেটা এনে অ্যাকাউন্টে ঢুকতো, এরকম কাজ হতো। এখানে এই কাজটাই ডিটিপিআর করবে, অর্থাৎ ডিটিপিআর একটা 16 বিটের একটা রেজিস্টার, তুমি ডিটিপিআর এর মধ্যে এরকম ভরে দিতে হবে, যেরকম এইচএল পেয়ারটা ছিল একটা ডেটা পয়েন্টার, এখানে আলাদা আছে এইটা ডেটা পয়েন্টার, একই কাজ। এখানে এরকম করে বলে দিতে হবে যে এমওভি মুভ ডিটিপিআর কমা, ধরো এরকম দিয়ে দিলে 2030, এরকম দিয়ে দিলে। তো এইরকম যখন দিয়ে দিলে ডিটিপিআর এর মধ্যে 2030 ঢুকে গেল। এরপর তুমি যদি যখন এই 2030 লোকেশন থেকে কোনো মেমোরি তুলে আনবে, তখন তুমি এরকম লিখতে পারো যে এমওভি এ কমা @DTPR।
লেখার সিনট্যাক্স গুলো একটু আলাদা, পরে শিখিয়ে দেবো, ঘাবড়ানোর কিছু নেই, সোজা সিনট্যাক্স গুলো খুব। আমি জাস্ট বলে দিচ্ছি ব্যাপারটা এরকম, যেখানে কি করলাম দেখো, ডিটিপিআর এর মধ্যে 2030 ঢুকিয়ে দিলাম। ওখানে যেমন এমভিআই করে ঢোকাতে মুভ ইমিডিয়েট, এখানে ইমিডিয়েটের জায়গায় হ্যাজ চিহ্ন দিতে হয়। এখানে এমভিআই এলডিএ আলাদা কিছু নেই, সব একটা ইনস্ট্রাকশন মুভ এমওভি, শুধু লেখার টাইপটা আলাদা। হ্যাজ লিখে দিলে কি হয়, এই ডেটাটা এখানে ঢুকে যায়। আর যখন ওটাকে ডাকতে হয় @, বলে ডাকতে হয়। যখন আমরা হোয়াটসঅ্যাপে কাউকে মেনশন করতে হলে @, বা ফেসবুকে মেনশন করে যাই, মেনশন করে ওকে ডাকতে হয়, যে তুমি সেইখানকার ডেটাটা এখানে ঢোকাও। নিয়মটা হচ্ছে এই। তো এইটা হচ্ছে বেসিক্যালি ডেটা পয়েন্টার 16 বিট দিয়ে দিয়েছে, কারণ আমরা যখন মেমোরিকে অ্যাক্সেস করব, 16 বিট কোনো মানে, হ্যাঁ 16 বিট কোনো মেমোরি অ্যাড্রেসকে অ্যাক্সেস করব, অ্যাট দ্যাট টাইম ডেটা পয়েন্টার ইজ রিকোয়ার্ড। বোঝা গেছে ব্যাপারটা? আর আছে তোমার, এখানে আছে পিএসডব্লিউ তো থাকেই, প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড, অর্থাৎ ফ্ল্যাগ যেগুলো, যত গুচ্ছের ফ্ল্যাগ আছে, হ্যাঁ ক্যারি ফ্ল্যাগ, হ্যানা ফ্ল্যাগ, তাদের ফ্ল্যাগ ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগ গুলো পিএসডব্লিউ অ্যাক্সেস করা যায় আগের মতোই সেম। দেন তোমার স্ট্যাক পয়েন্টারও আছে, স্ট্যাক পয়েন্টারটা 16 বিটের হয়, পিএসডব্লিউটা 8 বিটের হয়। প্রোগ্রাম কাউন্টার স্ট্যাক পয়েন্টার দুজনেই 16 বিটের হতো, এটা তোমাদের জানা কথাই, এখানেও তাই আছে, এখানে আলাদা কিছু নেই। এই হচ্ছে বক্তব্য। আর ইন্টারাপ্ট ইন্টারাপ্ট এগুলো যা আছে এগুলো পরে দেখা যাবে, ইন্টারাপ্ট তোমাদের সেভাবে নেই, ইন্টারাপ্ট সেভাবে ইউজ করতে হবে না। আর কি আছে, আর র্যাম আর্কিটেকচার পরে পড়াবো। খুব ভালো একটা ফিচার হচ্ছে, প্রচুর সুবিধা, যে অসুবিধাগুলো আমরা মাইক্রোপ্রসেসরে গুলো ফেস করেছিলাম, সেই সমস্ত সুবিধাগুলোকে এখানে কাটিয়ে দিয়েছে। ওখানে এমওভি জানতে হতো, এলডিএ জানতে হতো, এমভিআই জানতে হতো, এখানে ওসব চিন্তা হতো, সব মুক্তি, একটাই ইনস্ট্রাকশন মুভ, শুধু লেখার পয়েন্ট এটা চেঞ্জ করে দাও। হ্যাজ মানে একদম ডাইরেক্ট ইমিডিয়েট, @, মানে হচ্ছে ওর @, হচ্ছে অ্যাড্রেস, আর রেজিস্টার যে কোনো রেজিস্টার থেকে যে কোনো রেজিস্টার, এত ভালো। মানে ওখানে কি করতে হতো তোমাকে, মানে আহ, এরকম ছিল, লোকে এই জন্যই না মাইক্রো কন্ট্রোলার ধরলে মাইক্রোপ্রসেসর আর আর টাকাতে পারবে, রাগ ওঠে তাদের মাইক্রোপ্রসেসর দেখলে আর কি। মানে এখানে এত সুবিধা পেয়ে যায় লোক, ব্যাপারটা এরকম। ওখানে ধরো তোমরা যখন এ থেকে বি রেজিস্টারে মুভ করতে, A, B করতে, যদি বলতাম একটা লোকেশনে করো তো, একটা লোকেশন থেকে তুলে আনো, তখন তুমি মুভ লিখতে না, তখন লিখতে LDA, A, 2030 এরকম লিখে দিতে, লিখতে তো। এখানে বলছে ওভাবে লিখতে হবে না, এখানে এলডিএ নয়, বলছে এখানে ডাইরেক্ট মুভ লিখে দিন, লিখে দিন, আর এখানে একটা @, লিখে দিন। কত সুবিধা না, একটাই, অত হাবি জাবি মনে রাখতে হবে না। ওখানে আবার ধরো স্টোর করার সময় আবার এলডিএ ছিল না, স্টোর করার সময় ছিল আবার STA, ও সরি সরি, LDA, নয়, সরি ভুল বললাম, এমনি ধরো STA 2000 ছিল, এরকম ছিল, মানে অ্যাকুমুলেটরের ডেটাটা 2000 স্টোর করুন, এরকম ছিল। এখানে ওসব ব্যাপার নেই, এমওভি মুভ কোথায় করবে, @, 2000 এর মধ্যে কার ডেটা ঢুকাও, এর ডেটা ঢুকিয়ে দাও, ব্যাস। কোনটা বেশি সুবিধা লাগছে? এই মানে তো 2000 এর লোকেশন, এই ডেটা ঢুকিয়ে দাও। এই এত হাবি জাবি মনে রাখা থেকে এখানে একটাই মুভ, ব্যাস। দেখবে প্রোগ্রামিং এর কনসেপ্ট মাইক্রো কন্ট্রোলার অনেক ইজি করে দিয়েছে, মানে অ্যাসেম্বলি লেভেলে। এবার কেউ যদি সি সি দিয়ে লেখে তাহলে তো ভাবতেই হবে না, সি মানে আরো সোজা, সি মানে এইসব লেভেলে তো ভাবতে হয় না, এমওভি হ্যানা ত্যানা সব জানতেই হবে না, ঠিক আছে। সুবিধা হচ্ছে এটাই, মাইক্রো প্রসেসরে প্রোগ্রামিং করতে হলে সিতে তুমি করতে পারো না, তোমাকে অ্যাসেম্বলিতেই করতে হয়। মানে তোমাদের লেভেলে যে কাজ আছে, বা কেউ চাইলে মাইক্রো কন্ট্রোলারের জন্য যেটা, সেটা সি এর কম্পাইলার পাওয়া যায়, সি তে প্রোগ্রাম লিখবে, ব্যাকগ্রাউন্ডে এরকম অ্যাসেম্বলি কোড জেনারেট হয়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো এই সব হচ্ছে মানে মেনলি ফিচার কাইন্ড বক্তব্য। আজকে কটা বাজছে দেখি, 11টা বেজে গেল। আজকে আর আমি ইয়ে দেখাতে পারবো না, ওই পিন ডায়াগ্রাম দেখাতে পারবো না। নেক্সট ডে আমি পিন ডায়াগ্রাম দেখাবো। পিন ডায়াগ্রামটা দেখলে যেটা মনে অনেক শান্তি লাগবে, পরিষ্কার, মানে শান্তি কেন লাগবে বলছি, আগেই বলছি, মাইক্রোপ্রসেসরের আউটপুটে তোমার একটা এলইডি লাগাতে পারতো না, তোমাকে ইন্টারফেস করতে হতো।
এখানে দেখবে সব একদম মাল্টিপ্লেক্স করে করাই আছে, যা পিন দরকার সব রকম পিন ওই 40টা পিনের মধ্যে দেওয়া আছে। কোনো পোর্টকে তুমি চাইলে হাই বা লো করতে পারো, এই সব কিছু তোমার হাতে। কারণ কি, এখানে হচ্ছে ওখানে কিন্তু মাইক্রোপ্রসেসরের সাথে প্রত্যেকটা ডিভাইসকে ইন্টারফেস করতে হতো। সেই জন্য ইন্টারফেসিং এর জন্য অর্থাৎ ডেটা বাস ছিল, অ্যাড্রেস বাস ছিল, অ্যাড্রেস কাম ডেটা বাস, টোটাল 16টা লাইন ছিল। দেন তোমার রিড রিড বলে পিন ছিল, রাইট বলে পিন ছিল। দেন তোমার কি বলে S0, S1, তারপরে তোমার হচ্ছে ALE, এইসব অনেক সিগন্যাল, স্ট্যাটাস সিগন্যাল লাইন ছিল, স্ট্যাটাস আর কন্ট্রোল সিগন্যাল লাইন একসাথে ছিল, যেগুলো দিয়ে কিন্তু আমরা ওটাকে কন্ট্রোল করতাম। বাট এখানে কি হচ্ছে, সবকটা ভেতরে ধরে দিয়েছে, তোমার বাইরে এই সমস্ত জিনিসগুলো দরকার নেই। যদি চাও অপশন আছে, যদি চাও অপশন আছে। কেন অপশন? কারণ আগেই বললাম এই যে এর সাথে এক্সটার্নাল 64 KB র্যাম তুমি বাইরে থেকে লাগাতে পারো। যদি বাইরে থেকে র্যাম লাগাতে চায় তো তার জন্য তো এগুলো দিয়ে রাখতেই হবে। অপশনস আছে, তোমার এমনিতে বাই ডিফল্ট ইউজ করতে হবে না, না ইউজ করেই কাজ হয়ে যাবে। এই যে সমস্ত ফিচার গুলো বললাম, এই ফিচার ওয়ালা মাইক্রো কন্ট্রোলারের তখনকার দিনে ভালো দাম ছিল। আজকে সে মানে আজকে জল ছাড়ছাড়া হয়ে গেছে এখন। এই যা ফিচার তোমাকে দেখাচ্ছি, এর থেকে মানে এই এই যে সমস্ত ফিচার গুলো আমি স্ক্রিন শেয়ার করে দেখালাম, এর থেকে প্রায় কিছু না হলো 20 টাইমস, 20 গুণ ফিচার আরো বেশি অ্যাড করে দিয়েছিল, অ্যাড করে দিয়েছে। যে কন্ট্রোলারটার দাম আমি গতকালকে বলেছি 15 টাকা, 15 টাকার কন্ট্রোলারে প্রোগ্রাম মেমোরি আছে 18 KB। কোথায় 4 KB প্রোগ্রাম মেমোরি 8051-এ, আমরা এখন যে 8051-টা ইউজ করি ওতে 18 KB প্রোগ্রাম মেমোরি দিয়েছে, 15 টাকা দাম। তারপরে তোমার হচ্ছে র্যাম দিয়েছে 1 KB, 1 KB র্যাম দিয়েছে, 128 বাইট নয়, 1024 বাইট র্যাম দিয়ে দিয়েছে, প্রচুর জায়গা। তারপরে তোমার ইয়ে দিয়েছে, দু তিনটে PWM ইঞ্জিন, কমিউনিকেশনের এখানে একটা ইঞ্জিন দেখলে কমিউনিকেশনের দুটো ইঞ্জিন, 4টে টাইমার, ভেতরে 16 মেগাহার্টজের অসিলেটর, 4 মেগাহার্টজ না, 16 মেগাহার্টজের অসিলেটর ভেতরে। দেন তোমার আরো আছে, মানে প্রচুর ফিচার আছে, আমি বলে শেষ করতে পারবো না। তারপরে ভুলে যাচ্ছি আরো কিছু দুর্ধর্ষ ফিচার আছে। লো পাওয়ার মোড, একটা মাইক্রোপ্রসেসর চালাতে গেলে বা মাইক্রো কন্ট্রোলার 8 চালাতে গেলে 5 ভোল্ট লাগে। আমরা যে 15 টাকার কন্ট্রোলার ইউজ করি ওটা 2 ভোল্টেও চলে, ওতে 2 ভোল্ট দিলেও চলবে, ওতে 5.5 ভোল্ট দিলেও চলবে, হিউজ ভোল্টেজ ভ্যারিয়েশন রেঞ্জ আছে। তারপরে তোমার ফলস অসিলেটর আছে, যেমন হচ্ছে রিমোট, আমাদের টিভির যে রিমোট, আমরা সবাই ভাবে রিমোটের ভেতরে ব্যাটারি ভরে রাখি, তো ভেতরে যে মাইক্রো কন্ট্রোলারটা রয়েছে ও কি সবসময় চালু আছে? প্রশ্ন হচ্ছে এইটা। উত্তর হচ্ছে যে ওটা কি করে জানো, আমরা যখন রিমোট, আমি একটা রিমোটের প্রোগ্রাম করেছি এটা আমি জানি, সেটা হচ্ছে একটা বাটন তুমি প্রেস করলে, যখনই বাটনটা প্রেস করলে সঙ্গে সঙ্গে ও বাইরে থেকে পিন ইন্টারাপ্ট জেনারেট করে ডিভাইসটা জেগে ওঠে, ঘুম থেকে জেগে ওঠে, জেগে ওঠে ব্যাটারি পাওয়ারটা নিয়ে ও যা কাজ করার, যে ডেটা পাঠানোর কথা পাঠিয়ে দেয়, পাঠিয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়ে। মাইক্রো কন্ট্রোলার যদি সবসময় জেগে থাকতো, তোমার রিমোটের ওই ব্যাটারি দুটি 1 মাস না, দিন 3 সপ্তাহ বেশি চলতো না, খুব বেশি না স্যার ব্লুটুথ কানেক্টেড গুলো, হ্যাঁ স্যার ব্লুটুথ কানেক্টেড গুলো, ব্লুটুথ কানেক্টেড গুলো তোমার কন্টিনিউয়াস কমিউনিকেশন রাখে না, ওরা হচ্ছে যখন কমিউনিকেশন পাঠানো তখন 5 ভোল্টে জেগে ওঠে, যেই আর দরকার নেই তখন ঘুমিয়ে পড়ে, একটা ডিভাইস একটা সেকশন ঘুমিয়ে পড়ে, আর একটা সেকশন খুব লো পাওয়ার ইউজ করে শুধু কানেকশনটাকে অ্যালাইভ রাখে। এইভাবে জিনিসটা করা হয় হয় আর কি। ব্লুটুথ অ্যাকচুয়ালি ব্লুটুথ টেকনোলজিটাই হচ্ছে, মানে ব্লুটুথ 2.0 যে টেকনোলজি ছিল সেটা পাওয়ার খেত আমরা দেখতাম, কিন্তু এখন যেটা আমরা কাজ করি ব্লুটুথ 4.0 টেকনোলজি, এখন তো 5 এসে গেছে, ব্লুটুথ 5। এরা পাওয়ারই খায় না, একদম পাওয়ার খায় না, এদেরকে 0.5 ভোল্টেজ দিলে ওরা জেগে থাকে। ব্যাটারি, একটা ব্যাটারি ভোল্টেজ 1.5 ভোল্ট, দুটো ব্যাটারি মিলে সিরিজ করলে 3 ভোল্ট, তো 3 ভোল্ট ব্যাটারি, সেখানে 0.5 ভোল্টে কিন্তু ব্লুটুথ কমিউনিকেশন কাজ করে, শুধু হালকা লো পাওয়ার একটা জাগিয়ে রেখে দেয়। আমরা যে কোনো রিমোটে জেগে রাখবো, যখন বাটন প্রেস করি কন্ট্রোলারটা তখনই জেগে ওঠে, তখনই তার কাজটা করে দেয়, যে আবার ঘুমিয়ে পড়ি। এইটাকে বলা হয় স্লিপ মোড, ওয়েক আপ এন্ড স্লিপ মোড। তার এই ফিচারটা রয়েছে এর মধ্যে। দেন তোমার হচ্ছে ওয়াচডগ, ওয়াচডগ তুমি এই ফিচারে পাবে না। ওয়াচডগ হচ্ছে কন্ট্রোলার চলতেছে যদি কখনো হ্যাং করে, একটা ওয়াচডগ হচ্ছে প্রহরী কুত্তা, মানে কুকুরটা কি করে, ও সবসময় মানে একটা টাইমার, ওয়াচডগ এর টাইমার, ও সবসময় খালি ওয়েট করে থাকে, মানে সবসময় মনিটর করে
যে কন্ট্রোলটা হ্যাং করছে না, তো হ্যাং করছে না, যদি হ্যাং করে আবার রিসেট করে দেবে, যাতে কখনো কাজ থেমে না যায়। তারপরে তোমার আছে ইয়ে আছে, বলে ব্রাউন আউট। ব্রাউন আউট ফিচার আছে, যে কখনো যদি লো ভোল্টেজ হয়ে যায়, তখন লো ভোল্টেজের জন্য যা অ্যালার্ম দেওয়া দরকার এই দরকার জানিয়ে দেবে। দেখো না, আমাদের রিমোটে ব্যাটারি কমে গেলে, এই রিমোটে হয় না, এসি রিমোটে ব্যাটারি কমে গেলে দেখবে ওয়ার্নিং দেখায়, একটা ব্যাটারি সাইন করবে ওঠে, ওটা ওই ইয়ে থেকে আসে। ওরা ভেতরে ব্যাটারি ভোল্টেজটাকে মনিটর করে, যে কত ভোল্টেজ ভেতরে ঢুকছে। ও বলিনি, এডিসি। তারপরে ভেতরে আছে, ভেতরে এডিসি যন্ত্র আছে 12 বিটে। 12 বিট এডিসি যন্ত্র মানে ওরা 5.00047 আর 000, সরি 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 5.007 আর 5.008, এই ভোল্টেজ গুলোর মধ্যে পার্থক্য করতে পারে, জানো? 12 বিট এডিসি মানে, মানে যেটা বলতে চাইছি, খুব সূক্ষ্ম লেভেলে তুমি ভোল্টেজ ভেতরে মাপতে পারো। যাবতীয় মিটার ফিটার, যাবতীয় মিটারিং অ্যাপ্লিকেশন সবকিছু 12 বিট এডিসি মাস্ট। এই 15 টাকার কন্ট্রোলার দিয়ে দিয়েছে, 8টা চ্যানেল আছে, আটখানা লাইন দিয়ে তুমি ভোল্টেজ কারেন্ট আলাদা সেন্স করতে পারো। এই এত ফিচার করে দিয়ে 15 টাকায়, মানে এখন তো একদম যা তা করে দিয়েছে একেবারে। মানে আমরা নিজেরাই মাঝে মাঝে অবাক হয়ে যাই যে কোম্পানিটা স্যার বানিয়েছে কি করে, এত কিছু বানিয়ে ওর প্রফিটটা হয়েছে কি করে। যেটা কালকে তোমরা জিজ্ঞেস করছিল। আরো আছে, আরো সব ফিচার মনে পড়ছে না, তোমাদের যদি কন্ট্রোলারটা দেখাতে পারি কোনোদিন, মানে আমরা যে এখন যে কন্ট্রোলারে কাজ করছি দেখাতে পারি, দেখলে হাম হয়ে যাবে, মানে এত কিছু ফিচার দিয়ে দিয়েছে ওই দামে। ঠিক আছে। আচ্ছা, কারো কিছু বলার আছে? তাহলে আমি রেকর্ডিংটা স্টপ করছি।